আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলার দ্বিতীয় দফায় চতুর্থ দিনে সম্পূর্ণ হয় ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আগামী 20, 21 ও 22 সেপ্টেম্বর তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফায় শুরু হওয়া বিচার কাজে আজ বুধবার পর্যন্ত আদালতের নোটিশ পাওয়া 10 জন সাক্ষীর জবানবন্দি প্রদান করার কথা থাকলেও দ্বিতীয় দফার চতুর্থ দিনে ষষ্ঠ সাক্ষী ঘটনাস্থলের নিকটবর্তী বায়তুন্নুর জামে মসজিদের ইমাম শহীদুল ইসলামের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। এর আগে গেল 23 থেকে 25 আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্য গ্রহণ হয়। এতে সাক্ষ্য দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং 2 নম্বর সাক্ষী ঘটনার সময় সিনহার সঙ্গে একই গাড়িতে থাকা সঙ্গী শাহেদুল সিফাত। এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় দফায় মোট 6 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মামলায় আরো 77 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। তবে বুধবারের সাক্ষ্য গ্রহণ পর্ব শেষে প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপকে প্রথম শ্রেণীর কারা সুবিধা না দেওয়ার অভিযোগ করেন প্রদীপের আইনজীবী। ওসি প্রদীপ প্রথম শ্রেণীর বন্দী হিসেবে কারাগারে আছেন, কিন্তু কোনো এক অজানা কারণে আজ পর্যন্ত জেল কোড অনুযায়ী যে সুবিধাটি তার পাওয়ার কথা তাকে এটা দেওয়া হয় নাই। এদিকে সাক্ষ্য গ্রহণের পুরো বিষয়টিকে তুলে ধরেন বাদীপক্ষের এই আইনজীবী। প্রদীপ আসছে, নামছে, বুকে লাথি মারছে, দিয়ে ইয়ে করছে, এগুলা বলছে, তাহলে এগুলা তো একদম ন্যাচারাল উইটনেস। অন্যদিকে সাক্ষীর সাক্ষ্যকে সুনির্দিষ্টভাবে বলার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকায় সুকৌশলে এড়িয়ে গিয়ে সাক্ষী যা দেখেছেন তাই সাক্ষ্য দিয়েছেন বলে জানালেন বাদীপক্ষের এ প্রধান আইনজীবী। সুনির্দিষ্ট বলার জন্য আমাদের নিষেধ আছেই। আমাদের সাক্ষী যেটা দেখছে সেটা সত্যভাবে বলেছে, এতটুকু আছে। অপরদিকে বুধবার সকাল 10টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে 2:30 সময় সম্পন্ন হয়। আগামী 20, 21 ও 22 তারিখে তৃতীয় পর্যায়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত, জানালেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী। যারা সমাপ্ত হয়েছে, মাননীয় আদালত আগামী 20, 21, 22 এই 3 দিন সাক্ষীর জন্য নির্ধারণ করেছে। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া সমলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গেল বছর 5 আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী সহ 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে প্রথম দফায় সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে টেকনাফ থানার বরখাস্তকৃত সাবেক ওসি প্রদীপ বাহিনীর দ্রুত বিচার কাজ সম্পন্ন ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগীর পরিবার সহ স্থানীয় সচেতন মহল। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কদিন ধরে পদ্মার প্রবল স্রোতে বিঘ্নিত হচ্ছিল মাওয়া ঘাটে ফেরি চলাচল। এবার স্রোত না কমা পর্যন্ত মাওয়া রুট দিয়ে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী কথা জানান। স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি শাহিদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী ডক্টর বশির আহমেদ আদালতের আদেশে এই বিষয়টি নিশ্চিত করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চালক আব্দুল সালাম হত্যার ঘটনায় 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করলেন আদালত। বুধবার বেলা 11:30টায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। এছাড়া এই হত্যা মামলার অপর 2 আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে। 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হল আলোচনা সভা। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়দুদ্দৌলা খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাফিউদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গেল রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা মাও মহাসড়কের পাশে বসানো 12টি অস্থায়ী দোকান ভেঙে দিয়েছে কারাগার কর্তৃপক্ষ। দোকানীদের অভিযোগ, কেন্দ্রীয় কারাগারে ডেপুটি জেলার খন্দকার আল মামুন প্রতিটি দোকান থেকে 10,000 টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না পারায় ভেঙে ফেলার এই ঘটনা। তবে কারা কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।
এখানে এসে একটু বসতাম, তাও বসতে পারি না। একটু সকালতে আইসে নাস্তা একটু খাইতে পারিনি, পানি খেতে পারিনি, গলায় শুকায় রয়েছে। এখন এইভাবে বলে আমরা কেমনে কি করি, মানে কিন্তু আমরা তো দেখতে আসি করে। বুধবার সকালে কুমিল্লার 14 গ্রামে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মঞ্জুরুল হকের সভাপতিত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা। সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হাসিবুর রহমান সহ অন্যান্যরা। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ নগরীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদ। বুধবার দুপুরে সংগঠনের সভাপতি এস.এম. বজরুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক এনামুল হকের হাতে স্মারকলিপি তুলে দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর ইন্ডাস্ট্রির সহসভাপতি শঙ্কর সাহা সহ ব্যবসায়ী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। কুমিল্লার হোমনা যুবলীগ নেতা মাইনুর সরকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করল উপজেলা যুবলীগ। বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ নেতা এ.কে.এম. সিদ্দিকুর রহমান আবুলের প্রতি অভিযোগ এনে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনের বক্তারা। নড়াইলে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ফখরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এসএমএস জটিলতায় রংপুরে টিকা নিতে পারছেন না অনেকেই। ভুক্তভোগীরা জানান দ্বিতীয় ডোজের তারিখ পার হয়ে গেলেও পাননি কাঙ্ক্ষিত এসএমএস। তবে কর্তৃপক্ষ বলছে চাপ সামাল দিতে ধাপে ধাপে দেয়া হচ্ছে এসএমএস। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল 11 আগস্ট রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন রংপুর কৃষিবিদ হুমায়ুন আহমেদ। সে সময় দ্বিতীয় ডোজের দিন নির্ধারণ করে দেওয়া হয়েছিল 8 সেপ্টেম্বর, কিন্তু মোবাইলে মেসেজ না পাওয়ায় তাকে ফিরতে হয়েছে টিকা না নিয়ে। শুধু কৃষিবিদই নন, মোবাইলে সময় মতো মেসেজ না পাওয়ায় ভোগান্তিতে পড়েন অনেকেই। এখানে অনেকজন 28 দিন 30 দিন হয়েছে, দ্বিতীয় ডোজের কোনো মেসেজ আসে নাই। অলরেডি আমাদের 28 দিন পার হয়ে গেছে, আজকে মনে হয় 31-32 দিন হচ্ছে, তো এখনো দ্বিতীয় ডোজ দেওয়ার কোনো এখানে অ্যাকশন নেই। এখানে এখন আসার পর দেখতেছি যে তারা টিকার কোনো কার্যক্রম তাদের নাই এবং তাদের ব্যবহারও ভালো না। এদিকে মঙ্গলবার সকাল থেকে রংপুরের কেন্দ্রগুলোতে ছিল টিকা নিতে আসা মানুষের ভিড়। কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেককেই অপেক্ষা করতে হয়েছে টিকার জন্য। সেই সাথে এসএমএস সংক্রান্ত জটিলতায় কাজের ব্যাঘাত ঘটে। কয় এখন হবে না পরে হবে, ও তখন না পরে, এইভাবে কথা বলতেছে। ওই বলতেছে যে ডোজ ক্লিয়ার হয় নাই, এখনো মেসেজ নাই, এটা নাই, মানে ওদের বিভিন্ন ধরনের মন্তব্য। এদিকে প্রথম ডোজ গ্রহণের সময়সীমা পার হওয়ার পরেও মেসেজ না পেলে নির্দিষ্ট কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ জেলা সিভিল সার্জনের। যারা ভ্যাকসিনেশন নিয়েছেন, ভ্যাকসিন নিয়েছেন যে তারিখে নিয়েছেন তার 1 মাস পরে যেন নিজেই চলে আসে। নিজে কেন্দ্রে আসলে ততক্ষণ ওই অন দ্য স্পট মেসেজ দেওয়া হবে এবং তাকে ভ্যাকসিন দেওয়া হবে। বিভাগের 8টি জেলায় করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা হিসেবে সিনোফার্মের 4,46,252 ডোজ দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে 3টি বুথের মাধ্যমে চলছে নারী পুরুষদের টিকা দেওয়ার কাজ। আরও 5 দিন ধরে চলা এই কার্যক্রম হবে সুষ্ঠু পরিবেশে, এমনটাই চাওয়া টিকা প্রত্যাশীদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সম্প্রতি ভোলায় বেড়ে চলছে ঘরবাড়িতে চুরির ঘটনা। চোরদের উপদ্রবে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন অনেক পরিবার। এবার সংঘবদ্ধ চোর চক্রকে ধরতে বুধবার দুপুরে ভোলা সদরের সুইচ গেট বাজারে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি। এ সময় চোরদের ধরতে রাতের বেলা আইন শৃঙ্খলা বাহিনীর টহলের জোর দাবি জানান মানববন্ধনের বক্তারা। গেল রবিবার বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদিতে আওয়ামী লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিবাদমান ত্রিমুখী উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একটি ভিডিওতে দেখা যায় অস্ত্র হাতে 3 যুবকের মধ্যে একজন প্রতিপক্ষের দিকে গুলি ছোড়েন। অস্ত্র ও গুলি ছোড়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সৃষ্টি হয় তুমুল সমালোচনার ঝড়। এদিকে সকল পক্ষই অস্ত্রধারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। মঙ্গলবার রাতে বরিশালের আঘইলছড়ার রাজিহার গ্রামে একটি এনজিও কেন্দ্রে হরিণের খামার থেকে গোপনে হরিণ জবাই করে মাংস বিক্রিকালে স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই খামারের কর্মচারী হায়দার কৌশলে পালিয়ে গেলেও ওই সংস্থা একটি কক্ষ থেকে জব্দ করা হয় 37 কেজি হরিণের মাংস ও হরিণের 6টি চামড়া।
জড়িত থাকার দায়ে খামারের মালিক জেমস মুদুল হালদার সহ 3 জনকে আটক করে পুলিশ। এ সময় আটককৃতদের 50,000 টাকা জরিমানা ও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বরিশালের কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করা হলো কালো প্যান্ট ও চেক শার্ট পরিহিত একটি অর্ধগলিত লাশ। বেলা 11টার দিকে লাশটি উদ্ধার করে কোস্টগার্ড দক্ষিণ জোন পাবনা এবং বরিশাল বিসিজি স্টেশন, পরে লাশটি বরিশাল নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।